লেকচার ম্যাটার দেওয়ানি মকদ্দমা প্র্যাকটিস। দেওয়ানি মকদ্দমা প্র্যাকটিস খুবই সহজ। আসলে এটা কোনো কঠিন বিষয় না। অনেক সিনিয়র বিজ্ঞ আইনজীবী জুনিয়রদের অনেক ভয় দেখায় যে দেওয়ানি মকদ্দমা 12 বছর আগে শেখা যায় না, অনেক অনেক চর্চার ব্যাপার, তাহলে দেওয়ানি মকদ্দমা শেখা যায়। কিন্তু আমি বলবো দেওয়ানি মকদ্দমা আসলে কঠিন নয়। দেওয়ানি মকদ্দমা একদম সহজ। নালিশি সম্পত্তির তফসিলটা আপনারা যদি ভালো করে বুঝেন তাহলে দেওয়ানি মকদ্দমার 90% মুসাবেদা আপনাদের বোঝা হয়ে যাবে। নালিশি সম্পত্তির তফসিলটা যদি আপনারা ভালো করে বুঝেন, 100% ভালো করে বুঝেন, তাহলে দেওয়ানি মকদ্দমার 90% আপনাদের বোঝা হয়ে গেল। আজ আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। যেমন রেকর্ড সংশোধনের মকদ্দমা, এটা মূলত একটা ডিক্লারেশন শুট, ঘোষণামূলক মকদ্দমা। এটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী করতে হয়। তো দেওয়ানি মকদ্দমায় কখনো মামলার ড্রাফটিংয়ে ধারা দিতে হয় না, ফৌজদারি মামলায় ধারা দিতে হয়। এইটা ঘোষণামূলক মকদ্দমা। আর নালিশি সম্পত্তির যে সরকারি মূল্য, মুজা অনুযায়ী সরকারি মূল্য, ওই সরকারি মূল্যটাই হলো আপনার তাইদাদ মূল্য মং, ওই অত টাকা কথায় এবং অঙ্কে লিখতে হয়। প্রথমে অঙ্কে লিখতে হয়, এরপরে ব্র্যাকেটে কথায় লিখতে হয়। আরেকটা বিষয় যে রেকর্ড সংশোধনের মকদ্দমায় যে সমস্ত রেকর্ড সংশোধনের জন্য প্রার্থনায় বা প্রেয়ারে বলা হবে, সেই রেকর্ডের, সেই পর্চার সমস্ত পক্ষের, সমস্ত জীবিত লোকদের পার্টি করতে হবে। মৃত ব্যক্তিকে কোনো পার্টি করা যাবে না। আর যদি একজন লোকও বাদ পড়ে পার্টি করায়, তাহলে পক্ষদোষে দুষ্ট হয়ে মামলাটি প্রথমেই খারিজ হবে। এই জন্য একজনের পার্টি করার প্রয়োজন নাই, কিন্তু রেকর্ডে আছে, পর্চায় আছে, তাহলে অবশ্যই তাদেরকে পার্টি করতে হবে। আর আরেকটা বিষয় যে তাহলে এক্ষেত্রে প্রথমে লিখতে হবে এইরকম, মামলা ড্রাফটিংয়ের সময় এরকম লিখতে হবে, জিলা মোকাম বিজ্ঞ চতুর্থ যুগ্ম জেলা জজ সাহেবের আদালত, ঢাকা, দেওয়ানি মকদ্দমা নম্বর ///2024। বিষয় প্রসঙ্গে আন্ডারলাইন: 1 সাইফুর রহমান, 2 শাহজাহান, 3 আসমা বেগম, 4 মোসাম্মদ ময়না বেগম, 5 মুজিবুর রহমান, 7 নুরুল ইসলাম, 9 স্বাধীন। সর্বপ্রীতামৃত আবুল হোসেন, সর্বঠিকানা 106 গ্রাম রাস্তা, শহীদ মইনুল হোসেন রোড, পোস্ট অফিস, নিউ মার্কেট, ঢাকা। বাদীগণ বনাম দিয়ে মূল যারা বিবাদী হয় তাদের নাম লিখতে হবে। যারা ভ্রমাত্মকভাবে রেকর্ডে আছে বা রেকর্ড করে নিয়েছে, তাদের নাম লিখতে হবে। আর হলো তাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ঠিক মতো লিখতে হবে। মোট কথা, রেকর্ডে যাদের নাম আছে, জীবিত ওয়ারিশদের আর জীবিত মূল নাম, এদের সবার নামই দিতে হবে, না হলে পক্ষদোষে দুষ্ট হবে। আর আরেকটা বিষয়, আপনারা দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে
যে পার্টি মামলা করতে আসছে নালিশি সম্পত্তি আহ, বিষয়ে, নালিশি সম্পত্তির তফসিল বিষয়ে বিস্তারিত তাদের কাছ থেকে একটা নোট নেবেন, তাহলে আপনার মামলা করতে সুবিধা হবে। অথবা তাদের সামনে বসে আপনি আপনি ড্রাফট করবেন, তাদের সামনে বসে ড্রাফট করবেন, তাহলে আপনার ড্রাফটটা অনেক সঠিক হবে। আর মামলার আর্জি সম্পূর্ণ নির্ভুলভাবে করবেন। এরপরে দরকার হলে এই বিষয়ে সিনিয়র আইনজীবীর সাথে সাথে পরামর্শ করবেন, আর দরকার হলে ওনাকে ফিস দিবেন। কিছু কিছু ফিস দিয়ে তার পরামর্শ নিয়ে সঠিকভাবে শুদ্ধভাবে আর আর্জিটা মামলার আর্জিটা রেডি করবেন। আর এরপরে আপনারা এইভাবে লিখবেন মামলার যদি এগুলি হলো মামলার মূল বিবাদীগণ। এছাড়া এছাড়া সরকারি কিছু অফিসার এই রেকর্ড সংশোধনের মামলায় মোকাবেলা বিবাদী হিসেবে আসতে পারে, যেমন সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জেলা প্রশাসক জেলা এরকম আরও কিছু মোকাবেলা বিবাদীগণ আসতে পারে, তাদের নামও দিতে হবে। আর এরপরে লিখতে হবে, এই পক্ষগণ লেখার পর এরপরে লিখতে হবে সত্য ঘোষণা ও যে রেকর্ড সংশোধন করতে চান ওই ওই রেকর্ডগুলির নাম লিখতে হবে ভ্রমাত্মক মর্মে ঘোষণার মকদ্দমা। এরপরে মকদ্দমার তায়দাদ মূল্য মং ওই মোজা অনুযায়ী নালিশি সম্পত্তির মোট মূল্য, সরকারি মোট মূল্যটা অঙ্কে এবং কথায় লিখতে হবে। এরপরে লিখতে হবে বাদীগণের পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে 1 নম্বরে দেবেন মামলার নালিশি সম্পত্তির তফসিলটা। এরপরে 2 নাম্বার তফসিলটা দিয়ে এরপরে মামলার তফসিলটা দিয়ে আপনারা বলবেন ওই প্রথম প্যারায় তফসিলটা শেষের পর নালিশি সম্পত্তির বিশদ বিবরণ নিম্ন দেওয়া হলো। এরপরে 2 নাম্বার আবার নালিশি সম্পত্তি তফসিলটা দিবেন। এরপরে 3 নম্বরে দিবেন একেবারে সিএস রেকর্ড থেকে বর্তমান সময় পর্যন্ত দলিল দস্তাবেজ রেকর্ড সহ সিএস থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত প্রতিটা প্যারা করে আপনারা মামলার পর্যায়ক্রমিক বর্ণনা দিবেন। এবং আপনাদের পক্ষে যত দালিলিক বিষয় আছে সেগুলির বর্ণনা করবেন। এর নালিশি মকদ্দমার কারণ এর আগে একটা প্যারা এরকম দিবেন যে আপনারা কত তারিখে এই যে রেকর্ড যে অন্যের নামে হয়েছে, আপনার বাদীগণের নামে হয় নাই, অন্যের নামে হয়েছে, বিবাদীগণের নামে হয়েছে, সেটা আপনি কবে জানতে পারলেন ইদানিংকালের একটা তারিখ দিয়ে আপনারা লিখবেন। অনেক সময় রেকর্ড পর্চা উঠাইয়া জানতে পারা যায়, অনেক সময় লোক মুখে জানতে পারা যায়, অথবা যে সংশ্লিষ্ট সরকারি ভূমি অফিসে যাইয়া জানতে পারা যায় এই যে রেকর্ড যে অন্যের নামে হয়েছে। এই বিষয়টা এই অনুচ্ছেদে আপনারা বিস্তারিত লিখবেন। এরপরে নালিশের কারণটা খুব সুন্দরভাবে লিখবেন, ওই আগের প্যারা থেকেই বুঝে সুন্দর করে লিখবেন। এরপরে প্রেয়ারের আগে আরেকটা জিনিস লিখবেন যে এইটা বাদীর ভোগ দখলীয় সম্পত্তি, সেটা বিবাদীর নামে রেকর্ডভুক্ত হয়েছে, হ্যাঁ, এবং বাদীগণের দখলীয় সম্পত্তি। আর এখানে সম্পত্তির তায়দার মূল্যটাও দিবেন এবং
যে কয়টা প্রার্থনা চাবেন সেই কয়টার ঠিকা কোর্ট ফি দিবেন। আর যে আদালতের এখতিয়ারে মামলাটা আমলযোগ্য সেই এখতিয়ারের কথাটাও লিখবেন। এরপরে প্রার্থনা যেয়ে এইভাবে লিখবেন, বাদীপক্ষের পক্ষে বিনীত প্রার্থনা এই যে, এরপরে ক দিয়ে তফসিলটা দিয়ে লিখবেন, লাস্টে লিখবেন 16 আনা সম্পত্তি বাদীগণের অনুকূলে মালিক মর্মে ঘোষণার ডিগ্রি দিতে। খ দিয়ে লিখবেন নালিশি সম্পত্তি যে বিবাদী যে যাদের নামে ভ্রমাত্মকভাবে রেকর্ডভুক্ত হয়েছে তাহা বাদীগণের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিগ্রি দিতে। এরপরে আপনারা গতে লিখবেন মকদ্দমার ময় খরচাদি বাদীগণের অনুকূলে এবং বিবাদীগণের প্রতিকূলে ডিগ্রি দিতে। ঘ প্রার্থনায় লিখবেন আইন ও ইকুইটি মতে বাদীগণ আর যে প্রতিকার পাইতে পারে তাহারও ডিগ্রি দিতে মর্জি হয়। এরপরে ইতি তারিখ দিবেন। এরপরে তফসিল পরিচয়ে এই যে আমরা যে মামলার পর্যায়ক্রমিক বর্ণনায় 1 নম্বরে যে তফসিলটা দিয়েছিলাম ওই তফসিলটা দিবেন এবং এখানে সঠিকভাবে চোহর দিতে দেবেন। নালিশি সম্পত্তির চোহর দিতেটা সঠিকভাবে দিবেন। চোহর দিয়ে যদি ভুল হয় তাহলে আপনাদের সব কিছু পক্ষে থাকলেও চোহর দিয়ে ভুলের জন্য আপনারা কিন্তু রায় ডিগ্রি পাবেন না। এরপরে সত্যপাঠ দিবেন। সত্যপাঠকারী স্বাক্ষর দিবেন। আর মূল আর্জিটা কার্টিস পেপারে আপনার কম্পিউটার থেকে কার্টিস পেপারে উঠাবেন। আর বাদীগণের নাম আপনি প্রত্যেক পৃষ্ঠার উপরে বাদীগণের নাম লিখবেন, তবে লাস্ট পৃষ্ঠায় বাদীগণের নাম সিগনেচার টিপসই দিতে হবে না, শুধু একজনের লাস্টের পৃষ্ঠায় শুধু একজনের নিচে সত্যপাঠকারী হিসেবে স্বাক্ষর দিলেই হবে পরিষ্কারভাবে। বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আমি আবার বলতেছি যে যারা ল পেশায় আসতে চান, LLB পড়তেছেন, আমি বিনয়ের সাথে বলতেছি দেওয়ানি মোকদ্দমা অত্যন্ত সহজ, কিন্তু সিনিয়র কিছু বিজ্ঞ আইনজীবীরা জুনিয়রদের ভীষণ ভয় দেখায়, কিন্তু আসলে এটা ঠিক নয়। নালিশি সম্পত্তির দেওয়ানি মামলায় নালিশি সম্পত্তির তফসিলটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে 90% আপনার দেওয়ানি মামলা মোকদ্দমা বোঝা হয়ে গেল। তবে আমি বলবো যে দেওয়ানি মামলা আপনারা সবসময় পার্টিকে সামনে রেখে ড্রাফটিং করবেন, তাহলে আপনাদের অনেক নির্ভুল হবে আরজি প্রস্তুত করার জন্য। এছাড়াও কিছু ভুল ভ্রান্তি আরজিতে থাকতে পারে, সেক্ষেত্রে সিনিয়র একজন বিজ্ঞ আইনজীবী, এই বিষয়ে অভিজ্ঞ সিনিয়র একজন বিজ্ঞ আইনজীবীকে দেখাইয়া তাকে কিছু ফিস দিয়ে তার সাথে পরামর্শ করে আপনারা নির্ভুলভাবে ড্রাফট করবেন এবং নির্ভুলভাবে আরজি প্রস্তুত করবেন। এরপরে আপনারা সংশ্লিষ্ট কোর্টে মামলাটা সাবমিট করবেন। আজকের মতো লেকচার সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।